বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল মহান বিজয় দিবস। বাংলাদেশের বিজয়ের 50তম দিবস এবং 49তম বার্ষিক উদযাপন করতে যাচ্ছে। এই 49 বছরে বাংলাদেশের অনেক অর্জন আছে, অগ্রগতি আছে, অনেক ব্যর্থতাও আছে। আলোচনা, সমালোচনা, প্রশংসা, নিন্দা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সবটাই আছে। এবং অর্জনের মধ্যে এই মুহূর্তে উল্লেখ করার মতো যেটি বাংলাদেশ সরকারও যেটি বলবার চেষ্টা করছে, অনেকেই যেটি বলবার চেষ্টা করছেন, অনেক বিতর্ক, অনেক নাটক, অনেক সমালোচনার মধ্য দিয়ে বাংলাদেশ নিজস্ব উদ্যোগে, যদিও অন্য অনেকগুলো সহায়তা, অনেক দেশের সহায়তা, অনেক প্রতিষ্ঠানের সহায়তা আছে, কিন্তু মূলত নিজস্ব উদ্যোগে এক ধরনের সাহস করেই দেশের বৃহত্তম পদ্মা সেতু নির্মাণ করেছে। এটি এখন দৃশ্যমান, যদিও এটি পদ্মা সেতুতে যানবাহন চলাচল করতে আরও বছর দেড়েক, কর্তা ব্যক্তিরা বলছেন বছর দেড়েক সময় লাগবে, হয়তো বছর দুয়েকও লাগতে পারে, কিন্তু পদ্মা সেতু এখন দৃশ্যমান। এটি একটি বড় অর্জন। অনেক অর্জন আছে, অনেক ব্যর্থতাও আছে, এবং যে সময়টাতে আমরা কথা বলছি গোটা পৃথিবী একটা অস্থির অনিশ্চয়তার মধ্যে অস্থির সময় পার করছে। কোভিড-19ও এখন পর্যন্ত বাংলাদেশ মোটামুটি ভালোভাবেই মোকাবেলা করবার চেষ্টা করছে, যদিও দ্বিতীয় ঢেউ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও বারবার সতর্ক বার্তা দেবার চেষ্টা করছেন। এবং এই কোভিড মোকাবেলা, পদ্মা সেতুর পুরোপুরি দৃশ্যমান হওয়া, সবকটি স্প্যান বসানো যে সময়টাতে হচ্ছে, সেটি বিজয়ের মাস। এবং এই বিজয়ের মাসে আমরা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যার নামের সঙ্গে বাংলাদেশ অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে আমাদের সমাজে, রাজনীতিতে এক ধরনের উত্তাপ, এক ধরনের বিতর্ক, বাকবিতণ্ডা আমরা দেখতে পাচ্ছি। সংকটটা কিসের সেটি নিয়েও, এটি কি রাজনীতির সংকট না ধর্মের সংকট, সেটি নিয়েও আলোচনা হচ্ছে। মূর্তি, ভাবমূর্তি নাকি ভাস্কর্যের সংকট, না এর কোনটিকে কে অগ্রাধিকার দিচ্ছেন, কে দূরে সরিয়ে রাখছেন, সেই সব আলোচনাও আমাদের সমাজে, রাষ্ট্রের মধ্যে আছে। রাজনীতি স্তীমিত, কিন্তু এই উত্তাপ যেটি তৈরি করা হচ্ছে, এই উত্তাপের পেছনে কে আছে? পরস্পর বিরোধী অভিযোগ, পাল্টা অভিযোগ আছে। সেই সব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার ভাই বসা আছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম রেজাউল করিম। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বিজয় দিবসের আগাম অভিনন্দন আপনাদের দুজনকেই। মিস্টার মিনিস্টার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে অর্জন এবং বিসর্জনের যে কথাগুলো বলছিলাম, এবং এটি এখন দৃশ্যমান, অনেক নাটক হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, অনেক অভিযোগ, তার মধ্যে দিয়ে পদ্মা সেতু এখন দৃশ্যমান। যদিও বলা হচ্ছে যে 1.5 বছরের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে, কিন্তু 1.5 বছর না হোক, 2 বছর হয়তো আশাই করা যেতে পারে। সব মিলিয়ে আপনার একটু প্রতিক্রিয়া আমি শুনতে চাই যে কোথায় দাঁড়িয়ে আছি আমরা, কি মনে হচ্ছে, এবং এই যে অর্জন বিসর্জন, পাওয়া না পাওয়া, এর হিসেব নিকেশ আপনি কিভাবে মেলাবেন আজকে 50তম বিজয় দিবসে সামনে দাঁড়িয়ে? ধন্যবাদ আপনাকে। এবং যেহেতু বিজয় দিবসের প্রাক্কালে আমি আমার কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই বিজয়ের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, আমাদের জাতির জনক মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গীকৃত 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন, এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে যারা দায়িত্ব পালন করেছেন, বীর মুক্তিযোদ্ধারা, সংগঠকরা এবং দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ নামক রাষ্ট্রটি বহু পূর্বেই কিন্তু একটি ভূখণ্ডে বিভিন্নভাবে আমরা দৃশ্যমান এই ইতিহাস পাই। সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ এসেছে দেশের বাইরের থেকে, বিভিন্ন জায়গার থেকে। এই ভূমণ্ডলের মানুষের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি আলাদা। তারা বিভিন্নভাবে সবসময় কি বলা যেতে পারে শোষিত হয়েছে, তারা শোষণের শিকার হয়েছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে অনেকবার চেষ্টা করেছেন এই অঞ্চলের মানুষের বিভিন্ন অধিকার আদায়ের জন্য, কিন্তু সংগঠিতভাবে বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তাবাদের বিষয়টিকে সকলকে নিয়ে সংগঠিত করে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু।
এবং বঙ্গবন্ধু ও তার সহযোগীরা, আমাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক সহ সকল জাতীয় নেতৃবৃন্দকে। তার ধারাবাহিকতা কিন্তু আমরা 52 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 62র শিক্ষা কমিশন আন্দোলন, 66তে চূড়ান্তভাবে বঙ্গবন্ধুর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনী বিজয় এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের ভিতর থেকে বাংলাদেশটা স্বাধীন হয়। এটা এই কারণে বললাম যে একদিন হঠাৎ করে বাংলাদেশ স্বাধীন হয়নি। সেই স্বাধীনতার জন্য ধারাবাহিক ত্যাগ স্বীকার করতে হয়েছে, নানাভাবে আমাদের একটি জায়গায় এসে পৌঁছাতে হয়েছে। এই বাংলাদেশকে ঘিরে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই বাংলাদেশকে অনেক ত্যাগের বিনিময়ে সৃষ্টি করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের যা কিছু গৌরবময় অর্জন, সেই অর্জনগুলো নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এবং তার মূল নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরাধীনতার শৃঙ্খল থেকে একটি জাতিকে মুক্ত করা, সুপ্রতিষ্ঠিত একটি সামরিক বাহিনী একটি রাষ্ট্রের বিরুদ্ধে তাদের অধিকার আদায়ের জন্য প্রস্তুত করার যে একটা ঐন্দ্রজালিক জাদুকরী ব্যক্তিত্ব বঙ্গবন্ধু অর্জন করেছিলেন, এটা তার দীর্ঘ ত্যাগ সংগ্রাম আন্দোলনের মধ্য থেকে। কিন্তু 1975 সনের 15 আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে আবার বাংলাদেশের রাজনীতির চাকাটাকে পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যুদ্ধ অপরাধী গোলাম আজম, যিনি পূর্ব পাকিস্তান কায়েম করতে চেয়েছিলেন, তাকে পাকিস্তানের পাসপোর্ট সহ বাংলাদেশে আসতে দেওয়া হয়। শাহাজিজ থেকে শুরু করে আব্দুল আলিম, স্বাধীনতা বিরোধী ব্যক্তিদেরকে রাজনীতিতে সমাজে সুপ্রতিষ্ঠিত করা হয় এবং বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 38-কে সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি আবার বাংলাদেশে চালু করা হয়। এবং জিলুর ভাই, খুব ইন্টারেস্টিং হলো, সর্বপ্রথম আইডিয়াল নামক একটি সংগঠন হয় ইসলামিক ডেমোক্রেটিক লীগ, যার নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আব্দুর রহিম। সেটাই ছিল বেনামে জামাত ইসলাম। তারপরেই কিন্তু খানে সবুর থেকে শুরু করে অন্যান্যদের বিকশিত অবস্থা বাংলাদেশে দেখলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন 1981 সালের 17 মে। ফিরে আসার পরে কিন্তু আবার মুক্তিযুদ্ধের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখনই কিন্তু তিনি যুদ্ধ অপরাধীদের বিচার এবং অপরাপর বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু সময়ের সংক্ষিপ্ততায় আনুষঙ্গিক বিভিন্ন কারণে সম্ভব হয়নি। পরবর্তীতে আবার আওয়ামী লীগ সরকার গঠন করার পরে কিন্তু উদ্যোগ গ্রহণ করে। সেই উদ্যোগ থেকে জাতিসংঘের ইউনেস্কোতে বাংলা ভাষার জন্য যে ত্যাগ, সেই ত্যাগের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের স্বীকৃতি আদায় করা, বিশ্বের বড় বড় অর্গানাইজেশনে বাংলাদেশকে স্বীকৃতির জায়গায় নিয়ে আসা, যে সকল সংগঠনগুলি অত্যন্ত মর্যাদাবান সংগঠন সেখানে নিয়ে আসা, তলাবিহীন ঝুড়ি এবং প্রাকৃতিক দুর্যোগের বাংলাদেশ নামে খ্যাত বাংলাদেশকে উন্নয়ন অগ্রযাত্রার একটা অপ্রতিরোধ্য গতির ভিতর থেকে আজকে এখানে নিয়ে আসা। সে কারণে বিশ্ব আজকে বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনাকে বলা হচ্ছে ম্যাজিশিয়ান উন্নয়নের। একইভাবে মানবতার জায়গা থেকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি এই উপাধি অর্জন করেছেন আমাদের প্রতিবেশী মায়ানমারের ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়া মানুষগুলোকে আশ্রয় দিয়ে। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটাকে বলে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সমস্ত কিছুকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে বিস্ময়কর। বাংলাদেশের কিন্তু এবছর আমরা 100% বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। একটি গ্রাম, একটি জনপদ বিদ্যুৎহীন অবস্থায় থাকবে না। আর ঢাকা শহরে যদি কেউ এয়ারপোর্ট থেকে নামার পর দৃশ্যমান অবস্থা দেখেন, তাদের কাছে অনেক সময় বাইরে থেকে আসলে মনে হবে এটা কি বাংলাদেশ কিনা। ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আপনি দেখুন আমাদের কর্ণফুলী টানেল নির্মিত হচ্ছে। পদ্মা সেতুর মতো যে বিশাল কর্মযজ্ঞ, এই পদ্মা সেতুটা নির্মাণের উদ্যোগ গ্রহণ করার পরে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সেই সময় একটি কল্পিত অভিযোগ আনা হয় যে ষড়যন্ত্র হচ্ছে, দুর্নীতির ষড়যন্ত্র হচ্ছে, কোনো টাকা দেওয়া হয়নি। কিন্তু আবিষ্কৃত হলো যে সেই ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশের কিছু মানুষ জড়িত ছিল। তারা অনেক সময় সুশীল হিসাবে টেলিভিশনের টক শোতে কথা বলেন, কেউ কেউ কোনো বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকেন। এবং আমি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি তার বক্তব্যে একটা জায়গায় বললেন যে এটা পদ্মা সেতু নয়, এটা প্রধানমন্ত্রী এবং তার পরিবারের লোকদের জন্য দুর্নীতির সুযোগ করে দেওয়ার জন্য একটি প্রকল্প গ্রহণ করা। তিনি আর একটি জায়গায় বললেন পদ্মা সেতু আওয়ামী লীগ কখনো করতে পারবে না, এরা জীবনেও করতে পারবে না, আমরা প্রয়োজনে 2টা পদ্মা সেতু করে দেব। এভাবে অভিযোগ আসা শুরু করলো। সেই অভিযোগের প্রেক্ষিতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় অবস্থান নিলেন যে না, এই জাতীয় কোনো অভিযোগ নাই, একটি মামলা শুরু করতে হলো। মামলা শুরু করার পর সেই মামলার তদন্তের পরে কিন্তু রিপোর্ট আসলো এবং সিটিং একজন সেক্রেটারিকে জেলে নেওয়া হলো, মোশাররফ হোসেন ভূঁইয়াকে, মন্ত্রীকে সরিয়ে দেওয়া হলো। এর ধারাবাহিকতায় কিন্তু বিশ্বব্যাংক তাদের ফান্ড বন্ধ করে দিল, অর্থাৎ যে চুক্তিটা ছিল চুক্তিটা বাতিল করে দিল। কানাডিয়ান আদালতে মামলা হলো, সেই মামলায় প্রমাণিত হলো যে কোনো ষড়যন্ত্রের দুর্নীতি হয়নি, এটা কল্পনা প্রসূত, বরং দুর্নীতির তথ্য উপাত্ত যারা সরবরাহ করেছেন তারা ইঙ্গিত করে বললেন এরাই অনেক জায়গায় দুর্নীতির সঙ্গে জড়িত। তখন কার প্রেক্ষাপটটা বিবেচনা করে দেখতে পারেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে ভাবলেন যে পদ্মা সেতু করতে চেয়েছি, বিশ্বব্যাংক সাহায্য দেবে না, এদেশের কিছু দেশদ্রোহী বা দেশের জন্য ক্ষতিকর ব্যক্তিরা ষড়যন্ত্র করে আমাদের ঋণ চুক্তি বাতিল করেছে, আমরা নিজের টাকায় করব। তখন কিন্তু আমাদের ঘরানার অনেক লোকরাও বলেছিলেন এটা সম্ভব না। সেই সময় কিন্তু স্কুলের বাচ্চারা পর্যন্ত বলল যে না, আমরা টিফিনের টাকা দেব, সরকারি কর্মচারীরা বলল যে আমরা টাকা দেব। এই সাহস সঞ্চয় করলেন একজনই মানুষ, সে একজন শেখ হাসিনা। তার দৃঢ়তার কারণে পদ্মা সেতু আজ বাস্তবায়িত হয়েছে, যেটা বিশ্বের ভিতরে এতটা খরস্রোতা নদীতে এত বড় সেতু পৃথিবীর কোথাও নাই। আজকে সেই পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার ভিতর থেকে বাংলাদেশের বিজয়ের যে 50 বছরের প্রান্তে আমরা এসেছি, মনে হচ্ছে শুধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ না, সমৃদ্ধ, উন্নত, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। জি, আর শুনবো আরো কথা আপনার কাছে, মিস্টার খায়রুল কবির খোকন। ধন্যবাদ। মহান বিজয়ের মাসে প্রথমে আমি যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের এই কাঙ্ক্ষিত প্রত্যাশিত আমাদের এই ভূখণ্ড, এই মানচিত্র, এই পতাকা পেয়েছি, সেই লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব যাদের রক্তের বিনিময়ে পেয়েছি, তাদের বিদেয়ী আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে এই দেশের জন্য যারা আন্দোলন করেছেন, বিশেষ করে ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণতন্ত্র আন্দোলনের জন্য যারা লড়াই করেছেন, সেই সকল জাতীয় নেতা, আমাদের মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, একে ফজল হক, আমাদের সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমাদের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, তাদেরকে আমি আজকে এই বিজয়ের মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের এই ঠিক বিজয়ের ঠিক প্রাক্কালে 16 ডিসেম্বর, 2 দিন আগে, অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যখন নিশ্চিত আমাদের বিজয় ধার প্রান্তে, তখন তাদের পরাজয় অনিবার্য, ঠিক সেই মুহূর্তে তারা পরিকল্পিতভাবে আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে নৃশংস নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে মেধাশূন্য করার জন্যে। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংস্কৃতিক সেবী, রাজনীতিবিদ, সবাই এই ধরনের ব্যক্তি যারা, তারা মনে করেছিল যে তাদেরকে হত্যা করা হলে আমাদের এই জাতি পঙ্গু হয়ে যাবে, আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা নিজেরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। তাই সেদিন সেই কাজটি করেছিল। কিন্তু আমাদের সেই অসীম সাহসিকতায় আমরা সেই দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের স্বাধীনতা লাল সূর্য আমরা চিনে আনতে পেরেছিলাম। তো আজকে 49 পেরিয়ে আমরা আগামীতে আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এটা আমাদের এই জাতির জন্য আমাদের একটি অত্যন্ত আনন্দ উৎসাহের বিষয় যে আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। তো এই 49 বছরে আমাদের জাতির অগ্রগতি, আমাদের কতটুকু অর্জন আমরা করেছি, কতটুকু আমাদের পৃথিবীর মানচিত্রে আমরা নিজের অবস্থান করে নিতে পেরেছি, সেটা হচ্ছে আলোচ্য বিষয়। তো আমাদের সার্থকতা, ব্যর্থতা, অর্জন অনেক রয়েছে। তো সেখানে সেই সার্থকতা, ব্যর্থতা আমরা আলোচনা করে আমরা আমাদের এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সেই গণতান্ত্রিক একটি ধারার মধ্যে আমাদের
মানুষের যে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, এগুলোকে নিশ্চিত করা, যার জন্য আমরা দীর্ঘ 23 বছর পাক হানাদার পাক বাহিনীর সাথে, সেই পাকিস্তানিদের সাথে আমরা সেই শোষণ, বৈষম্য, সেই অরাজকতা, নির্যাতন, নিষ্পেষণ এবং অর্থনৈতিক মুক্তির জন্য আমরা লড়াই করে আমাদের 69-এর গণ অভ্যুত্থান সৃষ্টি করে সেখানে আমাদের 70-এর সেই নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরেও যখন আমাদেরকে সেখানে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে কার্পণ্য করা হলো, তখনই কিন্তু অনিবার্য কারণেই কিন্তু তখন আমাদেরকে সেই প্রতিরোধ গড়ে তুলতে হয়েছিল, স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল। আজকে এসেও যদি আমরা এই এত বছর পরে এসে যেই ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য, যে গণতন্ত্রের জন্য, মত প্রকাশের জন্য, সেখানে আমার গণতান্ত্রিক অধিকারের জন্য যে লড়াই করেছিলাম, আজকে আমাদের স্বাধীন দেশে এসে যদি আমার ভোটাধিকার আমার জন্য লড়াই করতে হয়, ভোটাধিকার আজকে হরণ হয়ে যাচ্ছে, আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে আজকে গণতন্ত্র নেই দেশে। তাই আজকে সেই একটি গণতান্ত্রিক ধারায় আমাদের যে দেশকে আমাদের ফিরে আনতে হবে। গণতন্ত্র আজকে নির্বাসিত, আজকে আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, ন্যায় বিচার নাই, আজকে এই দেশের একটি অরাজকতা। কারণ আমি জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা নাই এই কারণে, যেহেতু জনগণের সরকার মনে করি যে নির্বাচিত সরকার নয়, জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে আসেননি। কারণ যে নির্বাচনটা আমরা দেখতে পেয়েছি, সেই নির্বাচনের যে জনগণগত নির্বাচন যেটা হলো, আমি অতীতের কথা আমি নাই বললাম, অতীতের ব্যাপারে বললে অনেক কথা এখানে আসে, আমি ওই বিতর্কে আমি যেতে চাই না। যে 75-এর পরের কথা বলছেন আমাদের শ্রদ্ধেয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রেজাউল করিম, আমাদের বিশিষ্ট আমাদের আইনজীবী রয়েছেন, এবং তিনি অত্যন্ত চমৎকারভাবে তিনি বলেন, এবং তিনি তার আগে 72 থেকে 75 পর্যন্ত ঘটনা তিনি বলেন নাই। কেন 75-এর পরবর্তী ঘটনা সংঘটিত হলো সেটাও তো কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কি পরিস্থিতি উদ্ভব হয়েছিল, কেন আমরা 75-এর পরে আমরা জাতীয় সরকার গঠন করতে ব্যর্থ হলাম, কেন আমরা কারণ কোনো এক ব্যক্তির বা সবারই এখানে স্বাধীনতা সংগ্রামের অবদান, ভূমিকা সব কম বেশি সবারই ছিল, সব রাজনৈতিক দলেরই ছিল। কিন্তু সেখানে যখন জাতীয় সরকার না করে একদলীয় সরকার গঠন করা হয়েছিল, তখন তাদের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে আমাদের মূল চেতনা ছিল, যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, যে সেই আকাঙ্ক্ষার কিন্তু আমরা বাস্তবায়ন না করে আমরা সেখানে দলীয়করণ করা হয়েছে। সেখানে আমরা দেখেছি একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে, এবং মানুষের ব্যক্তি স্বাধীনতা ছিল না। এবং সেখানে দেখেছি 40,000 ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদেরকে নৃশংস নিষ্ঠুরভাবে রক্ষী বাহিনী, লাল বাহিনী দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই ঘটনা আমরা দেখেছি কি পরিস্থিতি হয়েছিল। সেই পরিস্থিতির কারণে দুর্ভিক্ষ হয়েছিল, সেখানে দেশে একটি অরাজকতা হয়েছিল, শিক্ষাঙ্গনে মাস্তানি, সেখানে অস্ত্রের ঝনঝনানি ছিল, সেখানে শিক্ষার অনুকূল পরিবেশ ছিল না, সারা দেশে একটি অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই পরিবেশ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা সংঘটিত হয়েছে, যেটা আমাদের প্রত্যাশিত ছিল না। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের অবস্থা আমরা দেখেছি, বা যে 75-এর ঘটনা প্রেক্ষাপট যখন পরিবর্তন হলো, সেই পরিবর্তনের পরে সেটি তো সমর্থনযোগ্য নয় কোনো অবস্থাতেই, না কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, সেটা কোনো অবস্থাতে কিন্তু একটা অনিবার্য কারণ, নিশ্চয়ই এটা এই ব্যাপারে তো আমি নির্দ্বিধ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেটা কোনো অবস্থাতে আমরা সমর্থন করি না, সেটাকে আমরা নিন্দা প্রতিবাদ এবং সেটাকে আমরা কলঙ্কজনক অধ্যায় আমরা অবশ্যই এটা বলবো। সেটার ঘটনা, সেটার সাথে যারা তার বিচারও হয়েছে, সেটাও হবে। কিন্তু সে কি কারণে হয়েছিল সেটা তো কারা ঘটেছিল সেটা তো তখন তো 75-এর ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে পট পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আমাদের আবার নতুন যে বাংলাদেশের যে একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র দেওয়া হয়েছিল। তারপরে সেখানে মানুষের ব্যক্তির স্বাধীনতা এবং মানুষের যে মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা সে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেই ফিরিয়ে দেওয়ার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বীরুত্তম, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কিন্তু তিনি এই 3.5 বছরের রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি দায়িত্বে ছিলেন। তিন দায়িত্বে থেকে কিন্তু তিনি দেশকে বহির্বিশ্বের কাছে একটি আধুনিক রাষ্ট্রের তিনি পরিণত করেছেন। ওআইসির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, আমি দেখেছেন সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, এবং তিনি জাপানের মতো একটি অর্থনৈতিক পরাশক্তিকে পরাজিত করে তিনি দেখেছেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উনি হয়েছেন, সদস্য হতে পেরেছিল বাংলাদেশ, এবং তিনি খাদ্যের স্বয়ংসম্পন্ন করে বাংলাদেশ 20 লক্ষ খাদ্য ঘাটতি থাকা সত্ত্বেও সেখানে 22,000
খাল খনন করে তিনি খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। দেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে, স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে তিনি আত্মপ্রকাশ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষানীতি, সমস্ত কিছু একটা দেশকে একটি গণতান্ত্রিক ধারা, সকল রাজনৈতিক দলকে একটি ধারায় নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করেছিলেন। সেখানে আমরা দেখেছি যে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে 1921 সালে 30 মে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। হত্যা করার মধ্যে দিয়ে তারা বলেছিল যে বিএনপি বেসিক্যালি নো পার্টি, কারণ বিএনপি জিয়া মাইনাস বিএনপি জিরো। কিন্তু তারা প্রমাণ হয়েছে যে জীবিত জিয়া থেকে মৃত জিয়া অনেক শক্তিশালী, সেটা প্রমাণ হয়েছে যে সেই দলটি এখন টিকে রয়েছে। তারা বলেছিল যে এই দলটি, নিন্দুকেরা বলেছিল দলটির নাম নিশানা থাকবে না, কিন্তু বিএনপি এখন বাংলাদেশের তৃতীয় বিশ্বের একটি সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। পাঁচটি বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে আসছে, পিছনের দরজা দিয়ে আসে নাই। তাই আজকে এই দেশের আজকে বর্তমানে এই অবস্থা, আমি বলবো দেশের উন্নয়নের যে বিষয় নিয়ে যে পদ্মা সেতুর কথা বলছেন, আমি অবশ্যই পদ্মা সেতুর যে একটি স্বপ্নের সেতু, সেটা মানুষের, দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দীর্ঘদিনের মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা যে পদ্মা সেতু হবে, অনেক চ্যালেঞ্জের মুখে সেটা করা হয়েছে। কিন্তু আমার একটি প্রশ্ন আছে, পদ্মা উন্নয়নের জাতি 12 বছর যাবত তার রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যদিও 2 বছর সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকার সমর্থিত তারা ছিলেন, পরবর্তীতে বাই প্রোডাক্ট সরকার বলা যায় পরবর্তী সরকার। তো তার পরবর্তীতে এই 12 বছরে তারা অনেক উন্নয়ন করেছেন, আবার ঠিক দুর্নীতিও করেছেন। উন্নয়ন যেমন মেগা প্রজেক্ট, মেগা লুট, তারা উন্নয়নের রুল মডেল বলছেন, কিন্তু রুল মডেলের পাশাপাশি দুর্নীতির রুল মডেলও মানে দেশে বিদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমি একটু কথা বলবো যে শুধু পদ্মা সেতুর কথাটা আমি একটু 1 মিনিট বলবো, এই কারণে যে পদ্মা সেতুর যে আমাদের যে শুরু হয়েছে প্রথম, যে বিশ্ব ব্যাংকের অর্থায়নের কথা ছিল প্রথম অবস্থায় 2005 বা 1-এর মধ্যে সম্ভবত, সেখানে কিন্তু 1.5% ইন্টারেস্টে দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কোনো সরকারের সাথে টানাপোড়েনের কারণে সেখানে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ তোলার কারণে ওয়ার্ল্ড ব্যাংক সেখানে তাদের সরে যায় এবং তারা ওই ঋণ দিতে তারা অস্বীকার করে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন যে আমাদের নিজস্ব অর্থায়নে তিনি সেই পদ্মা সেতু করবেন। সেটা করতে গিয়ে দেখা যায় যে 2014 সাল থেকে দৃশ্যমান তারা কাজ শুরু করেছিল, কিন্তু করতে গিয়ে দেখা যায় যে তখন প্রথম ছিল 8 থেকে 10,000 টাকার মধ্যে বোধহয় প্রাক্কলন ছিল, সেটা এখন আপাতত 30 কোটি টাকার মধ্যে এসছে, 30,000 কোটি টাকার মধ্যে আসছে, 30,000 কোটি টাকার মধ্যে এসছে। কিন্তু আমরা দেখি যে 6.25 মানে আমাদের পদ্মা সেতু, কিন্তু তার যদি সেখানে খরচ যদি এত হয়ে থাকে, মানে সেটার খরচটা জনগণের ট্যাক্সের পয়সা, এটা জনগণের জানার ইচ্ছা আছে যে এই টাকাটা কোথায় খরচ হলো। উন্নয়নের জন্য অবশ্যই খরচ হবে, কিন্তু পাশাপাশি আমরা যদি দেখি যে আমরা যে ভারতে অরুণাচল, আসামের সাথে যে একটা ভূপেন হাজারিকা যে সেতু, যে 9.15 যে কিলোমিটারের যে ব্রিজটা, সেটা মাত্র 1128 কোটি টাকা খরচ করা হয়েছে সেখানে। আবার পাশাপাশি আমি একটু পরিসংখ্যান আমি একটু দিতে চাই। এটা আমি একটু আমি একটু 1 মিনিট খেলে আমি এটা বলবো যে পদ্মা নীতিতে লালন শাহ সেতুর দৈর্ঘ্য আমি একটু পরিসংখ্যান দিচ্ছি, যে হয়েছে 1.8 কিলোমিটার, মোট ব্যয় হয়েছে 1,65,000 কোটি টাকা, 10,65,000 কোটি টাকা, এবং নির্মাণ ব্যয় ধরা হয় 2003-এ হয়েছে। 18 মে 2004 নিজস্ব ও জায়গা অর্থায়নে হয়েছে। যমুনা সেতু নদী দৈর্ঘ্য হলো 4.8 কিলোমিটার, মোট ব্যয় হয়েছে 3,746 কোটি টাকা। নির্মাণ 1994 সাল এবং 23 জুন 1998 সাল যানবাহন চলাচল শুরু করে। এডিবি এবং IEDA এবং OECD তারা সেটা অর্থায়ন করেছেন। এবং পদ্মা নদী সেতুর দৈর্ঘ্য আমি বলেছি এটা, যে সেটা খরচ 30,193 কোটি টাকা। নির্মাণ শুরু হয়েছিল 2014 সালে, 6 বছরও শেষ হয়নি, ব্যয় আরো বাড়বে নিজস্ব এবং চীনা ব্যাংক। তো এটা আমি বলছি যে তারা এত কম খরচে করতে পারে, তাহলে বাংলাদেশে আমাদের এত টাকা খরচ করার পিছনে কারণে দুর্নীতি বিষয়টি, এটা যেহেতু এটা সর্বজন আলোচিত বিষয় হয়েছে, এটা নিয়ে আলোচনা হয়েছে, এই বিষয়টি আমি মনে করি যে আমাদের কাছে পরিষ্কার হওয়া উচিত। খোকন ভাই ডাকসু ভিপি ছিলেন এবং বাংলাদেশের জিএস ছিলেন, বড় একটি দলের গুরুত্বপূর্ণ পদে আছেন।
খোকন ভাইয়ের তো দৃষ্টি আরো প্রসারিত, কিন্তু আমার মনে হয় দলীয় জায়গার কারণে দৃষ্টিটা উনি প্রসারিত রাখতে পারেন না এই জায়গায়। উনি 1975 সনের 15 আগস্টের ভয়াবহ ঘটনার যে অবস্থার প্রেক্ষিতে হয়েছে কোন জাস্টিফিকেশনের জায়গায় একটা ইঙ্গিত করেছেন। 1975 সনের 15 আগস্ট এমন কোন ঘটনা ঘটছিল না যে একটি দেশের রাষ্ট্রপতিকে নির্মমভাবে হত্যা করতে হবে। সেই প্রসঙ্গে যদি বলি, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে যখন কেউ ওথ নেয় কমিশন অফিসার হিসাবে, তাকে শপথ নিয়ে বলতে হয়, আমি দেশের সংবিধান রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করব। বঙ্গবন্ধুর খুনিরা যখন জিয়াউর রহমানের কাছে যায়, তাদের আত্মস্বীকৃত স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা তারা গ্রেপ্তার হওয়ার পরে দেয়নি, দেশের বাইরে অন্য টেলিভিশনে দিয়েছেন। তারা বলছেন যে এই অপারেশনে আমাদের কাছে নির্ভরযোগ্য ছিল জিয়া। আমরা তার কাছে গেলাম, তিনি আমাদেরকে বললেন যে আমাকে সামনে এনো না, আমি এটা জড়াতে চাই না। কিন্তু তার দায়িত্ব ছিল যখনই জানছেন যে রাষ্ট্রপতিকে খুন করা হবে বা উচ্ছেদ করা হবে, ততক্ষণই তাদের গ্রেপ্তার করা অথবা তাদেরকে পুলিশের কাছে দিয়ে দেওয়া। তিনি না করে তাদেরকে গো অ্যাহেড করে দিলেন। গো অ্যাহেড হচ্ছে টেকনিক্যালি তাকে তোমরা কাজ করতে যাও। যিনি শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতিকে জীবনের বিনিময়ে রক্ষা করার জন্য, তিনি এই কাজটি করলেন এবং তাদের সেই স্টেটমেন্টটা কিন্তু এখনো সর্বত্র আছে, ইউটিউব সহ যে কোনো জায়গায় সার্চ করলে পাওয়া যাবে। তো বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য টার্গেটটা হয়েছিল তাদের যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ পছন্দ করেন নাই। কারণ বঙ্গবন্ধুকে খুন করার পরের দিন কিন্তু মোস্তাক সাহেব মাথায় টুপি নিয়ে গেলেন এবং তিনি ইসলামিক প্রজাতন্ত্র প্রথম দিনই ঘোষণা করলেন, শেষ পর্যন্ত টিকাতে পারেন নাই। এবং মুহূর্তের ভিতর যে সকল দেশ আমাদের সাপোর্ট করেনি, বঙ্গবন্ধুর জানাজার দিন তারা বাংলাদেশকে স্বীকৃতি দিল। কারা? যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের বিপক্ষে ছিল। টার্গেটটা ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা না, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে হত্যা করা। আর এমন কোন প্রেক্ষাপট ছিল না যে বঙ্গবন্ধুকে হত্যা করতে হবে। যদি তার উপর আস্থা না থেকে তাকে ডেমোক্রেটিক প্রসেস ছিল, অন্য প্রসেসে যেতে পারতো। এক নাম্বার 2 হচ্ছে খোকন ভাই বলছেন জিয়াউর রহমানকে দায়িত্ব নিতে শুধু ওনাকেই তো হত্যা না, সপরিবারে হত্যা। না, আমি বলছি খোকন ভাই বলছেন জিয়াউর রহমানকে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। দায়িত্ব গ্রহণ করতে হয়নি, সিপাহী জনতা কাউকে দায়িত্ব দেয় নাই। কারণ এদেশে রাষ্ট্রপতি যদি না থাকেন, তাহলে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করবেন। দ্যাট ইজ দি কনস্টিটিউশনাল ডিকটাম। উপরাষ্ট্রপতি না থাকলে স্পিকার দায়িত্ব গ্রহণ করবেন। চাকুরিজীবী জিয়াউর রহমানকে কোন আইনে ক্ষমতা দিয়েছে যে তিনি রাষ্ট্রপতির আসন গ্রহণ করবেন? এবং তিনি ইউনিফর্ম অবস্থায় হ্যাঁ না ভোট দিলেন। সেই হ্যাঁ না ভোটের ভিতর কোথাও কোথাও 101%, 2% পর্যন্ত ভোট হয়েছিল। একাই প্রার্থী, তারপরেও 100-র উপরে এসেছিল। কাজী সৈয়দ নজরুল ইসলামের তখন তো তাদেরকে হত্যা করা হয়েছে। না, আমি বলছি যে বঙ্গবন্ধুকে হত্যার পরে, জিয়া তো আসেন নভেম্বরে। আমি বলছি যে বঙ্গবন্ধুকে হত্যার পরে ধারাবাহিকভাবে মুশতাক দায়িত্ব নিলেন, জি, তারা কিন্তু কেউ আসতে পারেনি। মুশতাক দায়িত্ব, এমনকি আমাদের স্পিকার তো মৃত্যুবরণ করেনি। জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তো স্পিকার মারা যাননি, স্পিকার তো ছিলেন। আইন যেহেতু স্পিকার যাবেন, জিয়াউর রহমান তো ওই পোস্টে যাওয়ার জন্য লিগ্যাল কোনো অথরিটি ছিল না। এবং হত্যা করার কত নৃশংসভাবে গর্ভবতী নারী, একেবারে মাসুম বাচ্চা সহ সবাইকে হত্যা করা হলো। তার চেয়ে দুর্ভাগ্যজনক যেটা, আইনের শাসনের কথা খোকন ভাই বলছেন, আমি তাকে পার্সোনালি খুব লাইক করি। আমি একটু স্মরণ করাই দিই যে বঙ্গবন্ধুর পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এটাকে আইন করা হলো পার্লামেন্টে 1979 সালের 9 এপ্রিল জিয়াউর রহমানের স্বাক্ষরে। এটা কি জিয়াউর রহমান আইনের শাসনের পক্ষে করেছিলেন যে এত বড় বর্বরচিত হত্যাকাণ্ডের বিচার করা যাবে না? এটা ওনার স্বাক্ষরই কিন্তু ইন্ডেমনিটি অর্ডিন্যান্স আইনে পরিণত হয়। দ্বিতীয় কথাটা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি হয়েছিল, খোকন ভাই বলছেন ডাকসুর জিএস হিসাবে তার অভিজ্ঞতা থাকার কথা। বিশ্ববিদ্যালয়ে একটা ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছিল। সেই হত্যাকাণ্ডের যিনি নায়ক, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত শফিউল আলম প্রধানকে জিয়াউর রহমান মুক্ত করে দিয়ে তাকে রাজনৈতিক দল করতে দিয়েছিলেন। এটা কি আইনের শাসন ছিল? এভাবেই কিন্তু যারা আইন লঙ্ঘন করেছে তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে ফ্রি করে দেওয়া, তাদের প্রতিষ্ঠিত করার কাজটা জিয়াউর রহমান করার ভিতর থেকে আইনের শাসনকে বাংলাদেশে ধ্বংস করছেন। আরেকটা করছেন স্বাধীনতা বিরোধীদেরকে বাংলাদেশে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার ভিতর থেকে। খোকন ভাই বলছেন যে বিভিন্ন রাজনীতি সকলকে নিয়ে এগোবার কথা। এখন যারা বাংলাদেশটা চায় নাই, সেই শাহাজিজ থেকে বলি, আব্দুল আলিম বলি, আমি গোলাম আজমকে বলি, তাদেরকে এনে প্রতিষ্ঠিত করলেন খানে সবুরকে। এইটা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল? যে চেতনার কথাটা খোকন ভাই বলছেন, সেই জোগাড়টাতে আমি এই কথাটা বললাম। দ্বিতীয় হচ্ছে ভোটের অধিকার নাই, এটা বলছেন। গণতন্ত্র নির্বাসিত, গণতন্ত্র ধ্বংস হওয়ার ঘটনা কিন্তু সর্বপ্রথম খোকন ভাইদের যিনি প্রতিষ্ঠাতা তিনিই করেছেন।
তারপরের ঘটনাগুলো ধারাবাহিকভাবে আমরা সবাই জানি, মাগুরার ঘটনা, মিরপুরের ঘটনা, আমাদের রমনা এলাকার ঘটনা, এগুলো আমরা কেউ ভুলে যাইনি। চূড়ান্ত পর্যায়ে যদি আসি, 22শে জানুয়ারি যে নির্বাচনের প্রেক্ষাপটটা রচনা করছিলেন, যার প্রেক্ষিতে নির্বাচন করতে পারলেন না, কেউ কেউ কিন্তু আনকন্টেস্টেড ইলেকশন হয়ে গেছিল, তখন কিন্তু ইলেকশন যে ওই 1/11 ঘটনার পূর্ববর্তী ঘটনা বললাম, সেখানে সকলকে বাদ দিয়ে এরশাদ যখন তাদের জোট ছেড়ে চলে আসলো, তখন তাকে একটা সাজা দিয়ে বললো তুমি ইলেকশনে অ্যাটেন্ড করতে পারবা না। সেটা কি ডেমোক্রেটিক প্রসেস ছিল? এরপরে ধরেন আমি 2014 সালে নির্বাচন নিয়ে বিতর্ক হতে পারে, অবশ্যই হতে পারে, আমি অন্ধ না। নির্বাচনে যাওয়া না যাওয়ার অধিকার অনেকেই আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইনভাইট করছিলেন যে আসেন, আপনারা কি নিতে চান, কোন পোর্টফোলিও নিতে চান, সেই পোর্টফোলিও আপনাদের দেওয়া হবে। বেগম খালেদা জিয়া বললেন না আমরা যাব না। সেই টেলিফোনিক কনভারসেশন খোকন ভাই শুনেছেন, আপনি শুনেছেন, আমি শুনেছি। সমঝোতার জায়গায় কিন্তু তিনি আসেন নাই। তারপরে যে নির্বাচনটা হলো, নির্বাচন মাওলানা আব্দুল হামিদ খান ভাষার নির্বাচন বয়কট করতেন। খোকন ভাইরা বলছিলেন নির্বাচন প্রতিহত করব, নট বয়কট। এই প্রতিহত করার নামে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, কি জাতীয় ভাবে সারা দেশে অগ্নি সন্ত্রাসের ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করা হলো। ট্রাকের ভিতর গরু পুড়ে যাচ্ছে, মানুষ পুড়ে যাচ্ছে, রাস্তাঘাট কেটে ফেলা হচ্ছে, এই ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। খোকন ভাই বলছেন 40,000 ভিন্ন মতাবলম্বী মানুষকে হত্যা করা হয়েছিল। এই স্ট্যাটিস্টিক্সটা আজ পর্যন্ত খোকন ভাইরা কিন্তু কোথাও শ্বেতপত্র করে বাইরে কোথাও দেন নাই। বরং একটি তথ্য আছে, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন ঠুনকো অজুহাতে প্রতি রাতে কিভাবে নির্মমভাবে মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর কর্মকর্তা, এয়ারফোর্সের কর্মকর্তাকে হত্যা করতেন। একটা ঘটনা আছে যে একদিন অনেককে নিয়ে আসছে, তার ভিতরে একজনের যাবজ্জীবন হয়েছে, তাকেও ভিড়ের ভিতরে নিয়ে আসছে, তাকেও কিন্তু ফায়ারিং স্কোয়াডে দেওয়া হয়েছিল। বরং জিয়াউর রহমানের জীবদ্দশার শেষ দিন পর্যন্ত তিনি ভয়াবহভাবে কারফিউ জারি করে আলাদা একটা পরিবেশ সৃষ্টি করতে কিন্তু বাংলাদেশটাকে সেই জায়গায় নিয়ে গেছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিলেন। একটা বলছেন যে 75-এ মুক্তিযুদ্ধের চেতনা নির্বাচিত সরকার না ইত্যাদিতে, এগুলো নিয়ে অনেক বিতর্ক হতে পারে। যে সরকারগুলা খোকন ভাইরে প্রতিষ্ঠিত করেছিলেন তার ভিতর ফেয়ারলি কোন নির্বাচনের সরকারটা ছিল? 15ই ফেব্রুয়ারি নির্বাচন বলেন, আপনি তার পূর্বের ঘটনাবলী বলেন, ধারাবাহিকভাবে যদি বলি এটা দীর্ঘ সময় লেগে যাবে। এই বিতর্কে না গিয়ে বাংলাদেশের আজকে যে অর্জন, সেই অর্জনটাকে পাকিস্তান এপ্রিসিয়েট করছে। পাকিস্তানের চেয়ে অর্থনৈতিক অবস্থা আমাদের ভালো, ভারতের চেয়ে ভালো। পদ্মা সেতু নিয়ে পাকিস্তান অভিনন্দন জানাইছে, খোকন ভাইদের দল একটু অভিনন্দন জানাবার মতো উদারতা দেখাবে। না, আপনি তো অনেকগুলি বিষয় উত্থাপন করেছেন প্রেক্ষিতে। আমাদের তো তর্কের জন্য, তর্ক বিতর্কের জন্য আমি ওই আলোচনা আজকে যেতে চাচ্ছিলাম না। তারপর আপনি ওই বিষয়গুলো যখন তুলে নিয়ে এসছেন, তাহলে কিছু তো বলতেই হয়। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে আপনি যে বলছেন, তিনি ইন্ডিভিনিটি মানে আইনে পরিণত করেছেন, তা এটা আমার কতটুকু আইনে করেছেন আমার জানা নাই, কিন্তু আমি যতটুকু জানি যে খন্দকার মুস্তাক ইন্ডিভিনিটি উনি দিয়েছিলেন, এবং উনি কিন্তু মার্শাল ল দিয়েছিলেন। এবং ওনার মন্ত্রিসভায় কিন্তু, যখন উনি মন্ত্রিসভায় কিন্তু আমরা জানি যে প্রায় 39 জন মন্ত্রী সেখানে, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তার মন্ত্রী পরিষদে ছিলেন। তার মধ্যে একজন বাদে, একজন নেপের শুধু ছাড়া, কুষ্টিয়ার একজন নেপের এক ভদ্রলোক ছাড়া সবাই ছিল আওয়ামী লীগের নেতা। আপনার হয়তো এটা ইতিহাস তাই বলে আর কি। তো সেখানে কিন্তু পরবর্তীতে ওনাকে যে এই ঘটনার সাথে উনি জানতেন বা উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত, আপনারা যে অভিযোগগুলো করেন, সেই বিষয়গুলো কিন্তু আজ পর্যন্ত যে দুর্নীতির, তার যে ষড়যন্ত্রের কথাগুলো বলা হচ্ছে, সেই ষড়যন্ত্রের সাথে যে উনি সম্পৃক্ত ছিলেন, আজ পর্যন্ত এত বছর আপনারা ক্ষমতায় থেকে আপনার স্পেসিফিক তার জ্বালাওভাবে তাকে যে আপনারা আপনার বিরুদ্ধে অভিযোগগুলো করেন, সেটা কিন্তু আপনারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ আপনারা দিতে পারেন নাই। শ্বেতপত্র আপনারা বলছেন, শ্বেতপত্র তো আপনারা কিন্তু শহীদ জিয়া যে মানুষকে খুন করেছে, হত্যা করেছে, তারও তো শ্বেতপত্র আপনারা দিতে পারেন না। আপনারা যেমন 40,000 ভিন্ন মতের নেতাকর্মীদেরকে যে হত্যা করেছেন রক্ষী বাহিনী দিয়ে, সেখানে কিন্তু আমাদের এই দেশের মানুষ কিন্তু এগুলা মানুষের এখনো, সারা বাংলাদেশে মানুষের মনে এখনো সেই দাগ রয়ে গেছে। তো সেখানে কিন্তু আপনারা আজ পর্যন্ত বলতে পারেন নাই যে জিয়া রহমান মানুষ হত্যা করেছে, হত্যা করার পরে সেই হত্যার তালিকা, নাম আপনারা প্রকাশ করেছেন। এই ধরনের বিষয় আপনারা কিন্তু জনগণের কাছে তুলে ধরতে পারেন নাই। আমি মনে করি যে জিয়া রহমান তো মানে তার শাসনামলের তার কাজ যেগুলো করেছেন, সেখানে কিন্তু আমরা যতটুকু জানি
যে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেশে মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং সংবাদপত্রের স্বার্থে, মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে উনি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্ব পালন করার কারণেই কিন্তু আজকে জাতির কাছে এখনো তিনি অমরত্ব হয়ে আছেন। এবং তার দল আজকে যদি যে দল তো মানে বাকশাল তো একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল কায়েম করা হয়েছিল, বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করা হয়েছিল। সেই বাকশালকে উনি আওয়ামী লীগও বিলুপ্ত হয়ে গেছিল তখন, সেই আওয়ামী লীগটি কিন্তু পুনরুজ্জীবন করা হয়েছিল যে রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে। তার সেখানে কিন্তু তিনি যদি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে না দিতেন, তাহলে আজকে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না, আজকে আওয়ামী লীগ বিলুপ্তই হয়ে যেত। তো সেখানে আজকে তার এই যে ঐতিহাসিক যে দায়িত্বটা তিনি পালন করেছিলেন একজন সামরিক কর্মকর্তা হিসাবে, তিনি তো ৭১-এর সেই ২৬শে মার্চ কালোয়াগার বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি সেক্টর কমান্ডার হয়েছেন, বীর উত্তম খেতাব পেয়েছেন এবং ৯ মাস লড়াই করেছেন। লড়াই করে কিন্তু আবার তিনি একজন সামরিক কর্মকর্তা হিসেবে তিনি ব্যারাকে ফিরে গেছেন। কিন্তু উনি কিন্তু সরকারের সাথে কোনো তার ব্যক্তিগত মানে কোন লোভ লালসা মোহ মন্ত্রী এমপি হওয়ার জন্য তিনি কিন্তু এগিয়ে আসেন নাই। তিনি কিন্তু তার দায়িত্বে ফিরে গেছেন। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, কোনো ব্যক্তি দুবার দেশ জাতি সংকটের ক্রান্তি লগ্নে নেতৃত্ব দেওয়ার ইতিহাস অত্যন্ত বিরল। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরণের মধ্যে আমরা দেখেছি। তিনি ১৯৭১ সালে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করে উনি আবার তার ব্যারাকে ফিরে গেছেন। আবার ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশকে তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছেন। যখন এই দেশের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হচ্ছিল, আবার যখন দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছেন উনি, আমি মনে করি তখন ওই যে আমার সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের যখন একটি থাবা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছিল, তখনই জিয়া রহমানকে দেশের সিপাহী জনতা তাকে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা আমরা একটু বর্তমান নিয়ে আলোচনা করতেছি। আমি এগুলো ইতিহাস আমরা জানি। এই যে এখন যে ভাস্কর্য কেন্দ্রিক যে বিতর্ক বা উত্তেজনা রাজনীতিতে আছে, এমনিতে সাধারণভাবে বাংলাদেশে তো রাজনীতিতে এখন কোনো উত্তাপ আর উত্তেজনা নেই। সাধারণভাবে ধারণা করা যে শীতকালে বা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বেশ উত্তপ্ত থাকে। তো সেই অবস্থা তো বাংলাদেশে এখন আর নেই। অনেকে মনে করে যে আপনারা আসলে সেই অর্থে আর ক্রিয়াশীল ভূমিকাও রাখতে পারছেন না। বাট এই বিতর্কেই যে ধর্মীয় কিছু গোষ্ঠী যে বিতর্ক তৈরি করছে, আপনাদের বক্তব্য কি বিষয়ে, আপনারা কিভাবে দেখেন? আপনি নিজে আমি এই বক্তব্যের আগে একটু আমার রাজল ভাইয়ের একটি বক্তৃতা দিতে হবে, যে বললো যে এক মাগুরার ঘটনা, কিন্তু হাজারো মাগুরা হয়েছে এখন। এসে আপনার ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনে আপনারা নির্বাচনের আগেই মানে ১৫৪টি আসনে আপনার বিজয়ী হয়েছেন। আচ্ছা, আপনার কন্টেস্ট করার মতো পরিবেশ ছিল না। আমরা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম আমরা, যেটা একটা মীমাংসিত বিষয় ছিল। যাই হোক, পরবর্তীতে আপনার যে নির্বাচনটি হলো ২০১৮ সালে ৩০ ডিসেম্বর যেটা হলো, সেই নির্বাচনে আমরা দেখলাম যে দিনের ভোট রাতে হলো। সেটা আমি বলি না, সেটা বলেছেন আমাদের। এটা তো আপনাদের দলের সর্বজন স্বীকৃত, দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তারা প্রধান নির্বাচন কমিশন যখন বলেন যে যদি ইভিএম হয় তাহলে দিনের ভোট রাতে হবে না। তাছাড়া নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান সাহেব, আমি তাদের বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যারা আজকে টেলিভিশন দেখছেন তারা সবাই দেখছেন, জাতীয় দৈনিকগুলোতে সেটা প্রকাশ পেয়েছে। সেটাও বলেছেন যে গত 18 নির্বাচন যেটা হলো, ঢাকা 18 সংসদ নির্বাচন, সেই নির্বাচনে উনি অনেকগুলো কেন্দ্র উনি পরিদর্শন করে বলেছেন যে এই নির্বাচন গত একাদশ নির্বাচন থেকে এক ধাপ নিচে নেমে গিয়েছে এবং নির্বাচনে যে আজকের এই যে জনগণ যে নির্বাচন বিমুখ হয়েছে তার জন্য একটি দেশের জন্য একটি অশনি সংকেত। এই মন্তব্যটা তিনি করেছেন আমাদের নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাহেব। তো আমি বলছি, ওদের উদাহরণ দিলাম। আমরা তো বলছি যে দেশের মানুষ ভোট দিতে পারে না, 5% 2% ভোট দিতে যায় না, ভোটের প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। কারণ যেহেতু জনগণ তাদের ভোটাধিকার আজকে দিতে পারছে না। সব জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, আমার কথা নয়, এটা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো আজকে এই মুক্তিযুদ্ধের অর্জন, চেতনা, মূল্যবোধ এবং আজকে সবকিছু ভুলুণ্ঠিত করা হয়েছে সেই অর্জনকে। তাহলে আজকে এই জিনিসটা দেশের যে আজকের যে প্রেক্ষাপট, আমি এই প্রেক্ষাপটে যে ক্ষমতার পালাবদল যেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, সেখানে আমরা রাজনীতি করি। আমরা শুধু বিরোধীর জন্য বিরোধী না, আমাদের মানুষের যে অধিকারগুলোকে সেটাকে আমরা মানে সুশাসন দেওয়ার জন্য, গুড গভর্নেন্সের জন্য এবং আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। কিন্তু সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তারা দলীয় দৃষ্টিকোণ থেকে একদলীয় শাসন ব্যবস্থাকে কায়েম করছে। আজকে দেশের মানুষের যে ন্যূনতম মানুষের যে মৌলিক অধিকারগুলো, সেই অধিকার তারা বঞ্চিত হচ্ছে। কারণ ন্যায় বিচার পাচ্ছে না। কারণ একজন দেশের প্রধান বিচারপতি যখন তার বিচার থেকে বঞ্চিত হয়,
তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, তো সেখানে তো ধরেন সাধারণ মানুষ কিভাবে বিচার পাবে, বেগম খালেদা জিয়া কিভাবে বিচার পাবে? হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। একটি জেলার সাধারণ সম্পাদক তিনি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেন, তার বিচার হয় না। এবং আমরা দেখি যে ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেল, শেয়ার মার্কেট চলে গেল, সবগুলি ব্যাংক মানে ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। সেখানে দলীয় বিবেচনায় তাদেরকে ব্যাংক পরিচালনা পর্ষদে তাদেরকে সদস্য করা হচ্ছে, এবং আজকে যে লোন নেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা, খুব বেশি সময় নেই, হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, কিন্তু সেই লোনের টাকা আজকে উদ্ধার হচ্ছে না। এইগুলো আছে বিদেশে চলে যাচ্ছে। কোনো মন্তব্য করবেন না আপনি? সবাই জানেন স্যাঙ্গেন্ডাম হচ্ছে, ইয়েতে বেগমপাড়া হচ্ছে, তো এই যে সুইস ব্যাংকের টাকা জমাচ্ছে কারা, তাদের নাম তো প্রকাশ করা হচ্ছে না। সেসব ব্যক্তিদের নাম জনগণ জানতে চায়। আমি ভাস্কর্যের ব্যাপারে বলতে চাই, এই দুর্নীতির আজকে যে অবস্থা আজকে সারা দেশে, এই দুর্নীতির একটা যে মানে রন্ধে রন্ধে চলে এসেছে, কেনাকাটা থেকে সর্বত্র এভরি হয়। তো এটা তো বলে সারাদিনও শেষ করা যাবে না, দুর্নীতি যে বিস্তার করেছে চতুর্দিকে। তো আমি যেটা বলছি যে আমাদের যে বিশেষ করে যে ভাস্কর্য মূর্তির বিষয় নিয়ে যে বিতর্ক সমস্যা, এটা কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, আমি মনে করি যে তারা ধর্মান্ধ না, ধর্মভীরু। এই দেশের প্রায় 90-95 মানুষ আমরা মুসলমান, সেখানে 88 ভাগ, প্রায় 80 মানে লেটেস্ট যেটা পরিসংখ্যানে আর কি। তো 80 মানুষ যেখানে মুসলিম, সেখানে মুসলিম ধর্মীয় সেন্টিমেন্টের আঘাত করতে পারে, এই ধরনের কিছু করা আমাদের মনে উচিত না। তারপরে সেই বিষয়টি যে নিয়ে আমাদের মধ্যে যে পারস্পরিক আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষই এক গার মটকিয়ে দেওয়া হবে, টেনে হিসড়ে মানে ভেঙে ফেলা হবে, এই যে অধ্যত্ত দুই পক্ষের, এটা আসলে খুবই দুঃখজনক। এটা আমরা প্রত্যাশা করি না। আমরা আশা করেছিলাম এই একটা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, সেন্সিটিভ একটি বিষয়, এই বিষয়টি ধর্মীয় ভাবে যারা আলেম ওলামা আছেন এবং যারা ইসলামী সংগঠন আছেন তার সাথে সরকারের সাথে একটা সমঝোতার ভিত্তিতে, যদিও ধর্ম প্রতিমন্ত্রী বলছেন যেটা আলোচনার প্রেক্ষিতে আমরা সমস্যা নিষ্পত্তি করতে চাই। আমরা চাই না এটাকে ইস্যু করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, দেশে একটি সংঘাতের দিকে চলে যায়। কিন্তু এটা কিন্তু মূল সমস্যা না, জনগণের মূল সমস্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনাটা সামনে নিয়ে আসা হয়েছে। খোকন ভাই এক নিঃশ্বাসে যত প্রসঙ্গ নিয়ে আসছেন তাতে 4 ঘন্টা সময় ছাড়া রিপ্লাই দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। কিছু আজকে দেন, আরেকদিন দেব। উনি বলছেন দুর্নীতির কথা এবং ন্যায় বিচার পাচ্ছে না। এই বাংলাদেশে কিন্তু এক নাগাড়ে 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তখন খোকন ভাই দল ক্ষমতায় ছিল, তখনও দুর্নীতি ছিল, এখনো দুর্নীতি আছে। এখনের সুবিধাটা হলো এখন প্রতিদিন দুর্নীতি ধরা হচ্ছে, মামলা করা হচ্ছে। খোকন ভাইদের সময় ছিল না। ন্যায় বিচার পাচ্ছেন না, এটা খোকন ভাই বলছেন, প্রসঙ্গক্রমে তার দলের নেত্রীর কথা বলছেন। এখন দুর্নীতির দায়ে আওয়ামী লীগের দায়ের করা মামলা না, দুর্নীতির দায়ে বেগম খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে। এটাকে ক্যাপ্টেকার গভর্নমেন্ট আমলে হয়েছে। হ্যাঁ, তাই বলছি। আওয়ামী লীগের আমলে 10 লাখ টাকা, এখন 7 লাখ টাকা হয়েছে। আমি সেটা বলছি যে 7 কোটি টাকা। তার বিরুদ্ধে উনি অ্যাপিল করলেন, অ্যাপিলেট আদালত ওনার সাজাটাকে আরো বাড়িয়ে দিলেন। তার সেকেন্ড নেতা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা কো চেয়ারম্যান তারেক সাহেব দুর্নীতি দায়ে কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন এবং তিনি খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার ওনারা না করে সব ছেড়ে দিয়েছিলেন জেলখানার থেকে। এই সরকার যুদ্ধাপরাধী, অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বের সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন, নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনার বিচার করেছেন, বিডিআর কিলিং এর বিচার করেছেন, আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ড, মঞ্জুরুল ইমাম হত্যাকাণ্ড সহ সকল বড় বড় অপরাধীর বিচার করছেন। কিন্তু আমি একটা প্রশ্ন যদি করি খোকন ভাইকে, রিপ্লাই দিতে পারবেন না। তার দলের প্রতিষ্ঠাতাকে নির্মমভাবে হত্যা করা হলো, বিএনপি ক্ষমতায়, তারা বিচারটি করেন নাই। শেখ হাসিনা কিন্তু বিচার হয়েছে, বিচার হয়নি। সিআইডি ফাইনাল রিপোর্ট দিয়ে বলছেন সাক্ষী দেওয়ার জন্য বারবার তাগিদ দেওয়ার পর তারা কেউ আসেন নাই। ফাইনাল রিপোর্ট হয়ে গেছে। ফাইনাল রিপোর্ট হলেন তখন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইটা কি আইনের শাসন? নিজের স্বামীর হত্যাকাণ্ডের বিচার আমরা করব না? পক্ষান্তরে আমরা কিন্তু বিচার করেছি। মেগা দুর্নীতির কথা বলছেন, ভয়াবহ দুর্নীতির দায়ে কিন্তু আপনাদের লোকরা কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন। আওয়ামী লীগের নেতারাও দুর্নীতির দায়ে কোর্টের মামলার মুখোমুখি হয়েছেন, কেউ কেউ কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন। আমরা কিন্তু কারো বিচার করব না, এই জায়গাটা না। আর একটা কথা বলছেন নির্বাচনের, গণতন্ত্রের কোথায় কি ইলেকশন হয়েছে ধারাবাহিকভাবে, এইটা বললে খোকন ভাই আমি ক্রোনোলজিক্যালি আপনাকে যে রিপ্লাই দিতে পারবো টাইম আমাকে পারমিট করবে না হয়তো।
যে সকল ঘটনার জনগণের ভিতর থেকে- পারসেপশনটা কি বুঝছেন রেজাউল ভাই? সারা বাংলাদেশের যে নির্বাচনগুলি হলো, নির্বাচন যে এই সরকারের আমলে মানে জাতীয় নির্বাচন থেকে স্থানীয় একটি নির্বাচনকে নির্বাচন কমিশন সরকার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ আপনি হয়েছে, একজন গ্রহণযোগ্য মাহবুব হয়েছে বলে। একজন মাহবুব তালুকদারের কথা বলছেন। এই মাহবুব তালুকদারের কথাটাকে আমি ইগনোর করছি না। এই মাহবুব তালুকদার সেই ব্যক্তি, ইলেকশন কমিশনে বিভিন্ন পক্ষের সাজেস্টেড যিনি ছিলেন, তার ভিতরে বিএনপির সাজেস্টেড যিনি ছিলেন, উনি একাই ওই কথা, সত্য কথা বলে বিএনপি হয়ে যায়। উনি একা বলতেছেন। ইলেকশন কমিশন অ্যাজ এ হোল না। আমার চিফ ইলেকশন কমিশনার কিন্তু জিয়াউর রহমানকে যেভাবে প্রশংসা করে বলছিলেন, যেটা আমি কথার কথা বলিনি, এটা আমি বিশ্বাস করি, সেই জায়গা থেকে বলতেছি। এই সকল কথার চেয়ে আমার কাছে প্রাধান্য হচ্ছে বাংলাদেশের ভোটের যদি ক্ষমতার আপনি মানুষকে আকৃষ্ট করতে পারেন, তাহলে কিন্তু কোনো ক্ষমতাসীনরা কিচ্ছু করতে পারে না। পাকিস্তানিরা পারে নাই। এরশাদ সাহেবের ক্ষমতা, তিনি জগদ্দল পাথরের মতো থাকার চেষ্টা করেছিলেন, তিনি পারেন নাই। আপনারা 15 ফেব্রুয়ারি নির্বাচন করে থাকার চেষ্টা করেছিলেন, পারেন নাই। জনগণকে আকৃষ্ট করতে হবে। আপনাদের ডাকে তো জনগণ আসে না, কারণ মানুষ মনে করে আপনাদের দলের নেতৃত্বের জায়গাটা মনে করে যে শীর্ষ 2 নেতা দুর্নীতি দায় কারাদণ্ড প্রাপ্ত, সেকেন্ড ব্যক্তিরা কি কেউ নয় এই দলে, খুব উপযুক্ত কোনো এটা প্রমাণিত না যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয় না এখন পর্যন্ত। প্রমাণিত হয়েছে। আরেকটা কথা আপনি বলছেন যে আমার জানা নাই যে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে সে আইনে পরিণত করছে কিনা। খোকন ভাই, ইউ প্লিজ কাইন্ডলি নোট ইট। 1979 সালের 9 এপ্রিল জিয়াউর রহমান রাষ্ট্রপতি, তিনি যদি ওটাকে আইন না করতেন তাহলে অর্ডিন্যান্স কিন্তু আইন না, পার্লামেন্টে অনুমোদিত না হলে ওটা কিন্তু আইন না। এটা জিয়াউর রহমান করে কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ টোটালি রুদ্ধ করে গেছেন। আমি যেটা বলছিলাম, আপনি সেটা রিপ্লাই দেন নাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 খুনের ঘটনা শফিউল আলম প্রধানকে মুক্ত করে দিয়ে তাকে জাকপা তৈরি করার ক্ষমতা কিন্তু জিয়াউর রহমান দিয়েছিল। গোলাম আজমকে বাংলাদেশের অধিকার কিন্তু, বাংলাদেশে আসার অধিকার কিন্তু জিয়াউর রহমান দিয়েছিল। শাহজিজকে প্রতিষ্ঠিত কিন্তু জিয়াউর রহমান করেছিলেন। জয়পুরহাটের আব্দুল আলিমকে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান আপনারা তো করলেন। আপনাকে নূর ইয়াকে মোল্লাকে আপনারা করেন না, মন্ত্রী করেন নাই? না, আমি যখন বলছি তখন আওয়ামী লীগ ক্ষমতায় যায়নি, তখন আওয়ামী লীগ ক্ষমতায় যায়নি। আওয়ামী লীগ ক্ষমতা গেছে তো 96-এ। আমি বলছি 96-এ। আর এই যে কাহিনীগুলো আমি বললাম, এই কাহিনী পূর্বে খানে সবুরকে কারা রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন? আপনারা রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। এবং তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার সরকার, আলী হোসেন মুজাহিদ, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ সবাইকে প্রতিষ্ঠিত করেছেন। এবং তাদের যখন বিচার করা হচ্ছিল, আপনার নেত্রী তখন রাজশাহীতে বলছিলেন এরা যুদ্ধ অপরাধী না, এরা রাজবন্দী, এদের মুক্ত করে দিতে হবে দাবি করলেন। কাদের দাবি করলেন? চিহ্নিত যুদ্ধ অপরাধীদেরকে। এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? সেই জন্য বলছি যে আমরা অতীতে যেতে চাই না। আজকে বাংলাদেশের অর্জনটা, আমি একটু শেষ করি, বাংলাদেশের যে অর্জনটা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আজকে ডিজিটাল রাষ্ট্র ব্যবস্থা, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে সাইবার কানেকশন ফ্রি দিতে যখন আসলো বিশ্বের কনসার্ন অথরিটি, আপনার সরকার তখন বলল যে এটা আমরা নিব না, আমাদের তথ্য পাস হয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট যখন নিয়ে আসলাম আমরা, তখন আপনারা বললেন এটা খায় না গায়ে মাখিটি কি। আজকে কিন্তু ডিজিটাল বাংলাদেশ আমরা সবাই এনজয়।